সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়ে গেল। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বণের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। আর রাত্রে আরো 9 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয় নাই, কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, যাও, সহজ লয় সেঙ্গাত, হুটি পাকবো, গা ফুলবো, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু, খুনটো যদি না করতিস তোরেই খুন করতে মন লইতেছে পেল্লাদ, এই জনমেল্লা সেঙ্গাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা ওই বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্চুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটি আচ্ছাদন করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাগ সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। খামু কি? চিড়া গুড় দিলাম যে, 2 দিন বাদে ভাত লইয়া আসুন, রোজ আইলে মাইনসে সন্দেহ করব। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল যে পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার আর নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুঁকিতে ধুঁকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল, রোদের সময় ভ্যাপটা গাঢ় গুমটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবা রাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল, তাহারা এখনো মাচার উপর ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা, সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিবা আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা করা যায় না। অসহ্য ক্ষুধা পাইলে শুধু চিড়া চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সাপকে মাথার উপরে ঝুলিতে দেখিয়া, পাতার ফাঁক দিয়া উঁকি দিতে দেখিয়া পুরা 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রইল এবং তাহার পর 2-1 ঘণ্টা অন্তরই চারিদিকের ঝোপ হইতে ঝপাঝপ লাঠির পাড়িয়া মারিয়া মারিয়া যথাসাধ্য শব্দ করিতে লাগিল। সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়াছিল।
পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তাড়ি খাইয়া বেহুঁশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে বটে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা, দম ছুটানো তাড়ির নেশায় সেও যেন ভিখুকে আচন্ন অভিভূত করিয়া ফেলিল। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করতে পারে না। ঝোঁকের মাথায় জোঁকের যে রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়, সে টেরও পায় না। পায়ের হাজার জলের কলসিটা এক ধাক্কায় পড়ে গেল, নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। বৃষ্টির জলে ভিজিয়া পুঁটুলের মধ্যে চিঁড়াগুলি পচিতে আরম্ভ করিল। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য এক বাটি ভাত ও কয়েকটা পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি লইয়া সে আসিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলিও সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুইজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে ফিরিয়া বাহিরের লোক কেহ আবার উপস্থিত হইতে পারে, ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়িগিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেল্লাদের বোন গিয়াছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গালে হাত দিতে দিতে চলিয়া গেল। পেল্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তাড়ির নেশায় পেল্লাদের মনে হইল এমন নেমো খারাপ মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা কষাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাঁটি হাতে লইয়া শক্ত করিয়া বাগাইয়া ধরিয়াছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেল্লাদ বলিল, তোর লাইগা 7 টাকা খরচ হইয়া গেছে, দিয়া বাইর আমার বাড়ির থেকে দূর হ। ভিখু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলাম, তুই চুরি করছস,
আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যামু। তোর বাজুর খবর জানে কে তারে? বাজু দে কইলাম পেল্লাদ, ভালো চাস তো। বাজু না দিলি বাড়ির মেজ কর্তার মতো গলা ধাক্কা দিয়া তোর একখানা কোপে দুই ফাঁক কইরা ফেলো ওই দা দিয়া। এই তোরে আমি কইয়া রাখলাম, বাজু পালি আমি আমি অখনই যামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেল্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। পেল্লাদ ও তাহার বোনাই তাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিল, বাড়ির বাহিরে বাহির করিয়া দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিতে লাগিল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুরবেলা মানে দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া পাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল। পেল্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় হায় হায়, সর্বনাশ সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল গো, হায় কি সর্বনাশ, কি সর্বনাশ হইল আমার। কিছু পুলিশ সঙ্গে সঙ্গে আসিল। পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারি ভিক্ষুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিক্ষুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া রাখিয়া সে সমস্ত রাত কোন রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে না। ভিখুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেল্লাদ হয় তাহার নাম প্রকাশ করিয়া দিবে, মনের জ্বালায় তাহার অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে কোনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়ি আছে বই কমে নাই। পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া মরিয়া হইয়া উঠিয়াছে। বিকাল বেলায় সে কিছু খায় নাই এখনো পর্যন্ত। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া স্নান করিয়া গায়ে রক্ত মুছিয়া শহরের ভিতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবান কর্তা। তাহার মাথার জটা মাথা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ন্যাকড়া দড়ির মতো তীক্ষ্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, একটা দিলাম তাতে হলো না? এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসিল। না, সে আত্মসংবরণ করিল।
গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গেলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার মতো জন্ম ভিখারীর আয়ত্তের মতো হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া বাঁধিয়া দলা পাকাইয়া যায়। তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য ঘুমটের সময়ও এই কোটটা গায়ে চাপাইয়া রাখিতে হয়। শুকনো হাতখানা তাহার বারবার এই ব্যবসার ক্ষেত্রে সরু চেয়ে জোরালো বিজ্ঞাপন হইয়া দাঁড়ায়। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকে হাতাটি সে বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করিয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বট গাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বট গাছতলাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা, একটা পয়সা আমায় দিলা ভগবান দিব। এই বাবা, একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ, এই শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলে সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি হইয়া থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটি পুরো টাকার নিচে আর নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নুবাজির বাড়ির পাশের ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া লইয়াছে। রাত্রে সে ওখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরু একটি কাঁথা সে সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রের নদীর জল বাতাসে শীত করিতে থাকিলে পুটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিক্ষুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত এবং অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন প্রতিক্রিয়া সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া পাও না পাইলে দোকানিকে মারিতে উঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয়।
এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রি স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলিয়া সে হল্লা করিত, টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গয়না লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে? পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনের জঙ্গলে লুকাইয়া থাকিয়া যেন তখন সে সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল, সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়া গিয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতেই ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনীর গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পর 3বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলায় সে দায়ের 1 কোপে 2 ভাগ করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে! মানুষ খুন করিতে তাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটু টিটকিরি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেহেরা একা একা থাকে। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিন বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসের নিবৃত্তি। একা ভিক্ষু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিক্ষু তার চেয়েও বেশি রোজগার করে। সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিক্ষু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিণী বলে, খুব ওষুধ দিলে অখনই সারে। ভিক্ষু সাগ্রহে বলে, সারা তবে অসুখ দিয়া চটপট সারাইয়া ল। ঘাটি সারলে তোর আর ভিক মাগতি হব না, জানস? আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন?
থাকবি না কেন? খাওয়ামু, পরামু, আরামে রাখমু, পায়ের পরনি পাটি দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি। না করস তুই বিয়ের লেগে? অত সহজে ফুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়া সে বলে, দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি, ঘাটি মুই তখন পামু কন্যা নে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি নয়। ভিক্ষু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা হয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিক্ষুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো জমাট হইয়া ওঠে। ভিক্ষুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে আর সে সামলাইয়া রাখতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে বলে আইসা ল ঘাল হইয়াইস। ভিখারিনী বলে, আগে আইবার পারো নাই, আগে আইবার পারো নাই, যা এখন মর গিয়া আখার তলের সালি খা গিয়া। কেন? সালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইগা হাঁ কইরা বৈশা আছি ভাবছস তুই? বটে, আমি ওই উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিক্ষু দেখিতে পায় তাহারই মতন জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিকটা তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে এই অংশটুকু সামনে মেলিয়া রাখিয়া সে আল্লাহর নামে সকলের দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়াছে কাঠের একটি কৃত্রিম হ্রস্ব পা। ভিখারিণী আবার বলিল, বর্ষ যে, যা পালাইয়া যা, দেখলি খুন কইরা পালাইব কইয়া দিলাম। ভিখু বলে, আরে তো খুন আমন সব হালাই করতেছে, উহার মতো 10টা মাইন্সের আমি একা ঘায়ল কইরা দিবার পারতাম, তা জানস? ভিখারিনী বলে, পারত তো জান, উহার সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? উহাকে তুই স্যাডান দে, আমার কাছে না তামুক খাওয়া গা দেখা পিছাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত, উহারে সারুম কেন? উহার মতো কামাস তুই? জ্বর আছে তোর? ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইল। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিণীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা কইরা কয়, তোর নামটো কি? হ্যাঁ, এমনি তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে আইস? ওই ও বুড়ির কাছে যা। ভিক্ষু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলি আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড মর্তমান কলা বাহির করিয়া ভিখারিণীর সামনে রাখিয়া বলে, খা খা, তোর লেগে চুরি কইরা আনছি। ভিখারিণী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের নাম আত্মসাৎ করে। খুশি শুনবার চাস? পাঁচি কয় মোরে পাঁচি, তুই কলা দিছস, নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসি।
তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সেলাম মিয়া, সেলাম। বসির বলিল, এদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম মিয়া হতেছে লাঠির এক ঘায়ে সিটটি শেষা দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিকুর হাতে লাঠি আর বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিকু বলিল, র তোরে নিপাত করতেছি। বসির বলিল, পেরুয়ার সাথে বাতচিত করলি জানে ময়রা দিমু আল্লাহর কিরে। এই সময়ে ভিকুর উপার্জন কমিয়া আসিতে লাগিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে দৈনন্দিন পথিকদের মধ্যে তাহারাই সংখ্যা ওই 2 মাসের ভিতরেই মুষ্টিময় হইয়া আসে। ভিক্ষুকে একবার যাহারা 1 পয়সা দিয়াছে পুনরায় তাহাকেই দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোন রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের 1 পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারিদিকে ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুঁজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পারিলে কোনো যুবতী ভিখারিণী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো সে পড়িয়া খাইতে পারিবে না। যেভাবেই হোক তাহাকে রোজগার বাড়াইতেই হইব। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পাইল না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেললে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়ে এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিকুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দেওয়ার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খেপার মতো ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে তাহার মনে হয়, পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করিয়া পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আরো কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া ঘষিয়া শিকটির একটি মুখ সে চোখা করিয়া ফেলিয়াছে। এই অস্ত্রটিও সে ঝুলির মধ্যে ভরিয়া লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ তারা ঝিকমিক করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ঙ্কর একটা পরিকল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর সহসা অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে বলিয়া উঠিল, আহা, বাঁটি লইয়া ডানটিরে যদি রেহাই দা ভগবান। নদীর ধারে ধারে 8 মাইল হাঁটিয়া গিয়ে একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁ হাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটা এখান দিয়া শহর হইতে বাহির হইয়া গিয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাৎ এই রাস্তার পাশে পাশে মাইল খানেক রহিয়া গিয়া আবার দক্ষিণ দিকে পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ
পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটি জঙ্গলের ধারে খানিকটা জমি সাফ করিয়া ৫-৭খানা কুঁড়ে ঘর তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক করিয়া শব্দ করিতে লাগিল, কাঠের পা ফেলিয়া ফেলিয়া শহরে শহরে ভিক্ষা করিতে যাইব বলিয়া। এই শহর সেই শহর যখন সে প্রথম ভিক্ষা করিতে শুরু করিল। সন্ধ্যার সময় ফিরিয়া আসে, পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানের তাপ। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়, বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা, তাহাদের দেহ হইতে ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রইল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে, দরজার ঝাঁপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছে। সাপটা সন্তর্পণে এক পাশে সরাইয়া দিয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশটাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। সে বাঁ হাতের আঘাত ঠিক মতো জায়গায় পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে। আবার যদি ঠিক ঠিক নাও পড়ে, তাহলে গোলমাল আরো বাড়িয়া যাইবে, তাহাতে মুশকিল হইবে আরো বেশি। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কত দূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় নাই। শিকটা মাথার মধ্যে ঢুকিয়া গিয়াছে টের পাইয়া ভিখু তাই নিশ্চিত হইতে পারিল না। এক হাতে সবলের শরীর বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লাবি তো তোরেও মাইরা ফেলুম। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়। সে নিষ্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া নিল। দম নিয়া বলিল, আলোটা জ্বাইলা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দিল। একটি মাত্র হাতের সাহায্য এমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কেডা কারে কোন করল? তখন পই পই কইরা কইলাম, ঠেরাইন বোবা কেন গো? হ্যাঁ, আরে কথা কহার হাত বাইকটা মাইয়া তোরে দিব নাকি সাবার কইরা? হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে কহিল, এবারে কি করবি? দেখ কি করি। পয়সা করি কনেল লইয়া আছে, হ্যাঁ, ঢুকাইয়া রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। এখন সে খুঁজিয়া ভাই কইরা দিবে, এই কইয়া ভিখু তাহারে কইল। প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে অনেক বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল।
বলিল, কি কি নিবি পুঁটুলি পাইধ্যা ফেল কালা পাঁচি। তারপর রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নয়ের চাঁদ উঠব, আলোয় আলোয় পথটুকু পার হমু। পাঁচি পুঁটুলি বাঁধিয়া লইল, তারপর ভিখুর হাত ধরিয়া কোঁড়াইতে কোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্ব আকাশের দিকে চাহিয়া ভিখু বলিল, অখনি চান্দ উঠব পাঁচি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর ঘাটে না চুরি করুম, সদরে করুম। বিয়ানে শ্রীপতিপুরের সামনে জংলার মধ্যে ডৈক্কা থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চ পাঁচি চ, এক কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা নিয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিক্ষু সহসা এক সময় দাঁড়াইয়া পড়িল। পায়ে নিতুই ব্যথা পাশ পাশি? হ। পিঠে সামাবু? পারবি কেন? পারুম পারুম, আয়। ভিক্ষুর গলায় জড়াইয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনের ঝুঁকিয়া ভিক্ষু জোরে জোরে পথ চলিতে লাগিল। দুদিকে পথের ধানের ক্ষেত আবছা আলোর নিঃসারে পড়িয়াছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাসে আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনের মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনো দিন পাইবেও না।